আসসালামু আলাইকুম। সিলেট ডিভিশনাল অনলাইন স্কুল ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের নির্ধারিত ক্লাস দশম শ্রেণীর জীববিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, মৌলভীবাজার। জীববিজ্ঞানের দশম অধ্যায়ের সমন্বয় বিষয়বস্তু থেকে আজকের ক্লাসে আমি শিক্ষণফল হিসেবে নিয়েছি নিউরনের গঠন ও কাজ এবং প্রতিবর্তী প্রতিক্রিয়া। আজকের পাঠ শেষে তোমরা নিউরন সম্পর্কে জানবে এবং প্রতিবর্তী প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারবে। বই নিয়ে বসে মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবে। তোমাদের মনে আছে নিশ্চয়ই অধ্যায় 2-এ আমরা প্রাণী টিস্যু পড়তে গিয়ে স্নায়ু টিস্যু পড়েছিলাম। সেই স্নায়ু টিস্যুর সংজ্ঞাও নিশ্চয়ই মনে আছে তোমাদের। স্নায়ু টিস্যুর সংজ্ঞা হলো যে টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে সেই উদ্দীপনা অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করে সেই টিস্যুকে বলা হচ্ছে স্নায়ুকলা বা স্নায়ু টিস্যু। বহু সংখ্যক নিউরন বা স্নায়ুকোষ মিলে স্নায়ু টিস্যু গঠিত হয়। আর নিউরন বা স্নায়ুকোষের সংজ্ঞা আমরা কিভাবে বলি? স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যক্রমের একককে বলা হয় নিউরন বা স্নায়ুকোষ। এই নিউরন বা স্নায়ুকোষ সম্পর্কে আজকের পাঠে আমরা জানবো, এর কাজ সম্পর্কে জানবো, প্রতিবর্তী প্রতিক্রিয়া সম্পর্কে জানবো। তাহলে আসো আমরা আমাদের ক্লাসটা মনোযোগ দিয়ে উপভোগ করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, জীববিজ্ঞান দশম অধ্যায়ের সমন্বয় বিষয়বস্তু থেকে আজকের শিক্ষণফল নিউরনের গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে এবং প্রতিবর্তী প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ আজকের এই পাঠ শেষে তোমরা নিউরনের গঠন ও কাজ জানবে এবং বলতে পারবে। তারই সাথে সাথে আমরা প্রতিবর্তী প্রতিক্রিয়া সম্পর্কে জানব। এই চিত্রের সাথে তোমরা এর আগের একটি অধ্যায় পরিচিত আছো, মনে আছে নিশ্চয়ই তোমাদের। অধ্যায় 2-এ স্নায়ুকোষ বা নিউরন সম্পর্কে আমরা পড়েছি। স্নায়ু টিস্যুতে তোমরা পড়েছ স্নায়ু টিস্যু হলো যে টিস্যু দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়। মনে আছে নিশ্চয়ই তোমাদের। স্নায়ু টিস্যু হলো এমন এক ধরনের টিস্যু যা দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়। আর নিউরন হলো যা দিয়ে স্নায়ু টিস্যু গঠিত হয়। আর নিউরনের সংজ্ঞা যখন আমরা বলবো তখন আমরা বলবো নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যক্রমের একক। আমি আবার বলছি, নিউরন বা স্নায়ুকোষ হলো স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একক। অর্থাৎ এরকম স্নায়ুকোষ দিয়েই, এই চিত্রে যে স্নায়ুকোষ দেখছো, স্নায়ুকোষ বা নিউরন, এরকম স্নায়ুকোষ দিয়েই আমাদের স্নায়ুতন্ত্র গঠিত হয়। এবার আসো আমরা এর গঠন সম্পর্কে আলোচনা করব। প্রতিটি নিউরনের অংশ হলো 2টি। কয়টি অংশ বলেছি? 2টি। কোষদেহ, এটি হলো কোষদেহ। আমরা এখানে এই এরো চিহ্নতে দেখো কোষদেহ আছে। এটি হলো কোষ, তার দেহ কোষদেহ। আমরা এই চিত্রে দেখছি কোষদেহ এবং 2 নম্বর যে অংশটি আছে সেটি হলো প্রলম্বিত অংশ। আমি আবার বলছি, আমরা এখানে দেখছি কোষদেহ। কোষদেহের মধ্যে কি কি আছে? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন কি মনে আছে তোমাদের? প্লাজমা পর্দা, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে গঠিত। এখানে আছে সাইটোপ্লাজম, কোষের সাইটোপ্লাজম, আর এটি হলো নিউক্লিয়াস। এর চিহ্নের দিকে তাকাবে, দেখো এখানে আছে, আমরা দেখছি কোষদেহের নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে গঠিত নিউরনের গোলাকার, তারকাকার অথবা ডিম্বাকার অংশ কোষদেহ নামে পরিচিত। অর্থাৎ এর আকার
কোষদেহের আকার কিন্তু বিভিন্ন রকম হতে পারে। গোলাকার হতে পারে, তারকাকার হতে পারে, কখনো ডিম্বাকারও হতে পারে। এখানে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, লাইসোজোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জক কণাসহ অসংখ্য নিঃস্থল দানা আছে। আমি আবার বলছি, সাইটোপ্লাজমে কি কি আছে বলছি? মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, লাইসোজোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জক কণাসহ অসংখ্য নিঃস্থল দানা আছে। তোমরা এই কুসংজ্ঞানুগুলোর নাম অধ্যায় 2-এই পড়েছো। মাইটোকন্ড্রিয়া মনে আছে তো তোমাদের? উভয়কোষী আছে, পাওয়ার হাউস অফ সেল নামে পরিচিত। গলজি বস্তু আছে, উভয়কোষের মধ্যেই আছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যেই আছে। লাইসোসোম আছে, চর্বি আছে, আর গ্লাইকোজেন হলো প্রাণীদেহে সঞ্চিত গ্লুকোজ। এবার আসো আমরা প্রলম্বিত অংশ সম্পর্কে জানবো। কোষদেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকে বলে প্রলম্বিত অংশ। এখানে যে আমরা কোষদেহ দেখছি, এই কোষদেহ থেকে শাখা প্রশাখা যে সৃষ্টি হয়, সেই শাখা প্রশাখাকে বলা হয় প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ 2 ধরনের হয়। এক নম্বর হলো ডেনড্রন, 2 নম্বর অ্যাক্সন। আসো এবার আমরা ডেনড্রন সম্পর্কে জানবো। কোষদেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে বলা হচ্ছে কি? ডেনড্রন। আর ডেনড্রন থেকে যে শাখা বের হয়, এখানে আমরা ডেনড্রাইট দেখছি, এরো চিহ্নের দিকে তাকাও, এখানে আমরা একটা ডেনড্রাইট লেখা আছে। এটা হলো ডেনড্রন থেকে যেটা সৃষ্টি হয়। আর কোষদেহ থেকে তৈরি হয়ে যে শাখা প্রশাখা, সেগুলো হলো কি? ডেনড্রন। তাহলে আমরা বলছি কি? কোষদেহ থেকে ডেনড্রন, ডেনড্রন থেকে ডেনড্রাইট। একটি নিউরনে ডেনড্রন সংখ্যা কত হতে পারে বলো দেখি? 0 থেকে শতাধিক পর্যন্ত। মনে থাকবে তো? একটি নিউরনে ডেনড্রন সংখ্যা 0 থেকে শতাধিক পর্যন্ত হতে পারে। ডেনড্রাইট অন্য নিউরন থেকে স্নায়ু তাড়না গ্রহণ করে। এবার আমরা অ্যাক্সন সম্পর্কে জানবো। কোষদেহ থেকে উৎপন্ন বেশ লম্বা যে তন্তুটি, যে নিচের দিকে আমরা যে একটি তন্তু দেখতে পাচ্ছি, এই লম্বা তন্তুটির নাম হলো অ্যাক্সন। এর চারদিকে পাতলা আবরণটিকে নিউরিলেমা বলে। এর চারদিকে যে আবরণ আছে, এটার নাম হলো নিউরিলেমা। এই আবরণটার নাম কি? আমরা এখানে দেখছি নিউরিলেমার আবরণ। তোমরা এরো চিহ্নের দিকে তাকাও, নিউরিলেমার আবরণ আছে এখানে। আর কি আছে? নিউরিলেমা এবং অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটি স্তর থাকে, একে মায়েলিন বলে। আমরা এখানে মায়েলিন দেখছি। কোথায় দেখছি? আমরা এই অংশের মধ্যে, আমরা এই এরো চিহ্নের দিকে দেখো, এখানে মায়েলিন দেখছি। এই মায়েলিনটা কোথায় আছে? নিউরিলেমা এবং অ্যাক্সনের ঠিক মধ্যবর্তী অংশের মধ্যে আছে মায়েলিন। অ্যাক্সনের শেষ মাথা অ্যাক্সন টার্মিনালে বিভক্ত হয়ে যায় এবং এই টার্মিনালগুলো দিয়ে সিনাপস মারফত অন্য নিউরনের ডেনড্রাইটে স্নায়ু তাড়না প্রেরণ করা হয়। বহু সংখ্যক অ্যাক্সন ও ডেনড্রাইট মিলিত হয়ে স্নায়ু গঠন করে। আমরা এই পরের চিত্র যদি দেখি, এই চিত্রের দিকে তাকালে তোমরা এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে। নিউরিলেমা আবরণটি অবিচ্ছিন্ন নয়। আমরা আগের চিত্রে আরেকবার দেখি। এখানে আমরা এই যে নিউরিলেমার আবরণটা দেখছি, এই আবরণটি কিন্তু অবিচ্ছিন্ন নয়। আমি আবার বলছি, নিউরিলেমা আবরণটি অবিচ্ছিন্ন নয়। নির্দিষ্ট দূরত্ব পরপর এটি সাধারণত বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এখানে দেখো, আমরা দেখছি যে এই আবরণটা বিচ্ছিন্ন হয়ে গেছে এই জায়গাটার মধ্যে। শুধু এই বিচ্ছিন্ন অংশে নিউরিলেমার সাথে অ্যাক্সনের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে। এই আবরণবিহীন অংশগুলো রেনভিয়ারের পর্ব, নোড অফ রেনভিয়ার নামে পরিচিত। কি বলছি আমি? আবরণহীন অংশগুলো হলো রেনভিয়ারের পর্ব।
বা নোড অফ রেনভিয়ার। অ্যাক্সনের মূল অক্ষের আবরণীকে অ্যাক্সোলেমা বলে। অ্যাক্সনের মূল অক্ষের আবরণকে অ্যাক্সোলেমা বলে। মূল অক্ষের যে আবরণী সেটাকে বলা হয় অ্যাক্সোলেমা। তাহলে তোমরা নিশ্চয়ই রেনভিয়ারের পর্বটা বুঝতে পারছো। এখানে আমরা বলছি যে এই এই যে বিচ্ছিন্ন হওয়া অংশটা, এখানে আমরা শুধু কি দেখছি, নিউরিলেমার আবরণটি বিচ্ছিন্ন অবস্থায় আছে। সাধারণত এটি নির্দিষ্ট দূরত্ব পরপর নিউরিলেমার আবরণটি বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন অংশে অ্যাক্সনের সাথে প্রত্যক্ষ সংস্পর্শে ঘটে আবরণবিহীন যে অংশ আছে, এই আবরণবিহীন অংশের নাম হলো রেনভিয়ারের পর্ব। এই চিত্রের দিকে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি নিউরন বা স্নায়ুকোষ, এখানে আরেকটি, এখানে আরেকটি। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখো, এই জায়গাটার মধ্যে কি হয়েছে, এখানে একটি নিউরনের অ্যাক্সনের সাথে আরেকটি নিউরনের ডেনড্রাইটের সংযোগ ঘটেছে এই জায়গাটার মধ্যে। ঠিক একইভাবে এখানেও আমরা আরেকটা চিত্রের মধ্যে এই নিচের যে নিউরন আছে এটার মধ্যেও দেখছি আমরা এখানে কি হয়েছে, এই একটা নিউরনের অ্যাক্সনের সাথে আর একটা ডেনড্রাইট মিলিত হয়েছে। তবে এটি সরাসরি যুক্ত না। একটি নিউরনের অ্যাক্সনের টার্মিনালের সাথে দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইট সরাসরি যুক্ত না, কিন্তু এখানে একটা সূক্ষ্ম ফাঁকা স্থান আমরা দেখছি। আমরা সূক্ষ্ম ফাঁকা একটা সংযোগ স্থল দেখতে পাচ্ছি এই জায়গাটার মধ্যে। এখানে দেখো, এই জায়গায় দেখো, এরো চিহ্নের দিকে তাকাও, এখানে এখানে আছে, আমার এই জায়গাটার মধ্যে আছে। এই যে সূক্ষ্ম ফাঁকা সংযোগ স্থল, এটার নাম হলো সিন্যাপস। কি বলেছি? সিন্যাপস। প্রকৃতপক্ষে পরপর দুটি নিউরনের সন্ধিস্থল হলো সিন্যাপস। পরপর অবস্থিত দুটি নিউরনের যে সন্ধিস্থল, এখানে একটা, এখানে একটা, এই যে দুটির যে সন্ধিস্থল, যে জায়গাটার মধ্যে তাদের সংযোগ হয়, এই স্থলটার নাম হলো, এই জায়গাটার নাম হলো কি? সিন্যাপস। অ্যাক্সন টার্মিনাল সিন্যাপসের মধ্য দিয়ে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ুতারণা প্রবাহিত হয়। এই চিত্রের মধ্যে দেখো, এখানে আমরা কি দেখছি? তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ুতারণার প্রবাহ। সিন্যাপসে নিউরোহিউমার নামক তরল পদার্থ আছে। কোনো একটি নিউরনের মধ্য দিয়ে স্নায়ুতারণা প্রবাহিত হয়ে সিন্যাপস অতিক্রম করে পরবর্তী নিউরনে যায়। অর্থাৎ এর ভিতর দিয়ে স্নায়ু উদ্দীপনা বা স্নায়ুতারণা একদিকে পরিবাহিত হয়। মানুষের মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন আছে এবং প্রতিটি নিউরন অন্য 7 থেকে 10,000 নিউরনের সাথে সিন্যাপস সংযোগ করে থাকে। নিউরনের প্রধান কাজ কি? উদ্দীপনা বহন করা। অনুভূতিবাহী বা সংবেদী নিউরন গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং মোটর বা আজ্ঞাবাহী নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গে উদ্দীপনা প্রেরণ করে। এই অংশটা আরেকবার বলছি আমি, খেয়াল করো। একটি নিউরনের অ্যাক্সনের টার্মিনালের সাথে দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইট আমরা এখানে এই চিত্রে দেখছি সরাসরি যুক্ত না। কি আছে? সূক্ষ্ম একটা ফাঁকা সংযোগস্থল আছে। এই সূক্ষ্ম ফাঁকা সংযোগস্থলের নাম আমরা জেনেছি ইতিমধ্যে। কি নাম বলো দেখি? সিন্যাপস। প্রকৃতপক্ষে পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগস্থল হলো সিন্যাপস। সিন্যাপসে যে তরল পদার্থ আছে সেই তরল পদার্থের নাম হলো নিউরোহিউমার। কোন
কোনো একটি নিউরনের মধ্য দিয়ে স্নায়ুতারণা প্রবাহিত হয়ে সিন্যাপস অতিক্রম করে পরবর্তী নিউরনে যায়, অর্থাৎ এর ভিতর দিয়ে স্নায়ুতারণা একদিকে পরিবাহিত হয়। আশা করি স্নায়ুতারণা প্রবাহটা বুঝতে পেরেছ। আমি আরেকবার তোমাদের বোঝার জন্য এই নিউরনের অংশগুলো আরেকবার বলছি। আমরা এখানে যে চিত্র দেখছি, এই চিত্রের মধ্যে দেখছি আমরা একটি স্নায়ুকোষ বা নিউরনের দুটি অংশ, দুটি প্রধান অংশ দুটি, একটি হলো কোষ দেহ আর আরেকটি হলো কি প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আবার দুই প্রকার, একটা হলো ডেনড্রন আর একটা হলো অ্যাক্সন। ডেনড্রন হলো কোষদেহ থেকে বের হওয়া যে শাখা প্রশাখা তাকে বলা হচ্ছে ডেনড্রন। আর ডেনড্রন থেকে যে শাখা প্রশাখা বের হয়, ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাদের বলা হয় কি ডেনড্রাইট। আবার বলছি, কোষদেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত যে অংশ এদেরকে বলা হচ্ছে ডেনড্রন। আর ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাকে বলা হচ্ছে ডেনড্রাইট। একটি নিউরনে ডেনড্রাইট সংখ্যা 0 থেকে শতাধিক পর্যন্ত হতে পারে। ডেনড্রাইট অন্য নিউরন থেকে স্নায়ুতারণা গ্রহণ করে। অ্যাক্সন হলো কোষ দেহ থেকে উৎপন্ন একটি লম্বা তন্তু। এই তন্তুটির নাম হলো কি অ্যাক্সন। এর চারদিকে পাতলা আবরণটিকে বলা হচ্ছে নিউরিলেমা এবং অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটি স্তর থাকে। এই যে স্নেহ পদার্থের স্তর আমরা দেখছি, এই স্নেহ পদার্থের স্তরের নাম হলো মায়েলিন। অ্যাক্সনের শেষ মাথা অ্যাক্সন টার্মিনালে বিভক্ত হয়ে যায় এবং এই টার্মিনালগুলো দিয়ে সিন্যাপস মারফত অন্য নিউরনের ডেনড্রাইটে স্নায়ুতারণা প্রেরণ করা হয়। বহু সংখ্যক অ্যাক্সন ও ডেনড্রাইট মিলিত হয়ে স্নায়ু গঠন করে। আমি আবার বলছি, বহু সংখ্যক অ্যাক্সন ও ডেনড্রাইট মিলিত হয়ে স্নায়ু গঠন করে। এই যে নিউরিলেমা আবরণটি আমরা এখানে দেখছি, এই নিউরিলেমা আবরণটি কিন্তু অবিচ্ছিন্ন নয়। নিউরিলেমা আবরণটি অবিচ্ছিন্ন নয়, এটি আমরা দেখছি যে নির্দিষ্ট দূরত্ব পরপর এটি বিচ্ছিন্ন হয়ে আছে এবং এই বিচ্ছিন্ন অংশে যে জায়গাটায় বিচ্ছিন্ন হয়েছে এই জায়গাটায় দেখো এখানে নিউরিলেমার সাথে অ্যাক্সনের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটেছে কিন্তু এই জায়গাটায়। আর যে আবরণহীন যে অংশটা থাকে, এই আবরণহীন অংশ এখানে দেখো চিহ্নিত করা আছে রেনবিয়ারের পর্ব। এর নাম হলো কি রেনবিয়ারের পর্ব। আর শেষের দিকে দেখো আছে এখানে অ্যাক্সন প্রান্ত। এটি পরবর্তী যে নিউরন আছে এই পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে এসে মিলিত হয়। এখানে যে ডেনড্রাইট আছে এই ডেনড্রাইটটা কিন্তু এর সামনে থাকা কোনো একটি নিউরনের অ্যাক্সনের সাথে এসে মিলিত হবে। অর্থাৎ একটি নিউরনের ডেনড্রাইট আর আরেকটি নিউরনের অ্যাক্সন। একটি নিউরনের অ্যাক্সন সবসময় আরেক পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে মিলিত হয়, আর একটি নিউরনের ডেনড্রাইট তার সামনে থাকা বা অন্য প্রান্তে থাকা অ্যাক্সনের সাথে মিলিত হয়, অ্যাক্সনের শেষ প্রান্তের সাথে মিলিত হয়। আশা করি তোমরা নিউরন বুঝতে পেরেছ। একটি সাধারণ কোষের সাথে এই স্নায়ুকোষ বা নিউরনের পার্থক্য তোমরা নিশ্চয়ই এর থেকে বুঝতে পেরেছ, এর গঠন থেকে। এবার আমরা আলোচনা করব প্রতিবর্তী ক্রিয়া নিয়ে। প্রতিবর্তী ক্রিয়া, আচ্ছা বলো তো, যদি হঠাৎ কোনো গরম কিছু তোমার হাতে লাগে তাহলে কি তুমি হাতটা এভাবে রেখে দিবে? না, দেখবে হাতটা এমনি এমনিই সরে গেছে। এই যে তুমি বোঝার আগে হাতটা সরে গেল, এটি হলো প্রতিবর্তী ক্রিয়া।
প্রতিবর্তী ক্রিয়া বলতে আমরা বুঝি উদ্দীপনার আকস্মিকতায় এবং তার কারণে যে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়াকেই বোঝাচ্ছে। প্রতিবর্তী ক্রিয়া বলতে কি বলছি আমরা? উদ্দীপনার আকস্মিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। হঠাৎ করে যদি আঙুলে সূচ ফুটে অথবা হাতে গরম কিছু পড়লে আমরা দ্রুত কি করি? হাতটি ওই উদ্দীপনার স্থান থেকে সরিয়ে নেই। এটি হলো প্রতিবর্তী ক্রিয়ার ফল। আমরা চাইলেই প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না। প্রতিবর্তী ক্রিয়া মূলত সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়, মস্তিষ্ক দিয়ে নয়। অর্থাৎ যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দিয়ে না হয় সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় প্রতিবর্তী ক্রিয়া। আমি আবার বলছি, যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দিয়ে না হয়ে সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয় তাকে বলা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। অসতর্কভাবে সেলাই করার সময় আঙুলে সূচ ফুটলে তাৎক্ষণিকভাবে হাত অন্যত্র সরে যাওয়ার প্রতিবর্তী ক্রিয়াটি আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা কিভাবে করতে পারি? এই চিত্রে দেখো, এখানে আমরা কি দেখছি? আঙুলের ত্বকে অবস্থিত সংবেদী নিউরনের ডেনড্রাইট বেতার অনুভূতি গ্রহণ করেছে। এখানে গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করেছে কিন্তু ত্বক। চিত্রে দেখো, এখানে গ্রাহক অঙ্গ হিসেবে কে কাজ করেছে? ত্বক। এই জায়গাটায় দেখো, আঙুলের ত্বকে অবস্থিত সংবেদী নিউরনের ডেনড্রাইট বেতার অনুভূতি গ্রহণ করেছে। এই জায়গাটায় চিহ্নিত করা আছে। দেখো, আঙ্গুলের ত্বকে অবস্থিত সংবেদী নিউরনের ডেনড্রাইট বেতার অনুভূতি গ্রহণ করেছে। তাহলে এখানে ত্বকই গ্রাহক অঙ্গ হিসাবে কাজ করে। আঙ্গুলের ত্বক থেকে এই উদ্দীপনা সংবেদী নিউরনের একজনের মাধ্যমে স্নায়ুকাণ্ডের ধূসর অংশে পৌঁছায়। দেখো, এই চিত্রে দিয়ে দেখো, এখানে আছে, কোথায় গেল এটা? আমরা সবুজ রঙের যে রেখাটি দেখছি, এটি চলে গেছে কোথায়? ধূসর অংশে। মেরুরজ্জুর প্রস্থচ্ছেদে আমরা দেখেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এর বাইরের অংশটি হলো হোয়াইট, ভিতরটা হলো গ্রে, ধূসর। এই ধূসর অংশে চলে গেছে এই জায়গাটায়। স্নায়ুকাণ্ডের ধূসর অংশে অবস্থিত সংবেদী নিউরনের অ্যাক্সন থেকে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা রিলে নিউরনের মাধ্যমে মোটর বা আজ্ঞাবাহী কোষের ডেনড্রাইটে প্রবেশ করে। আমরা এই চিত্রে দেখছি, এখানে সংযোগকারী নিউরন বা রিলে নিউরন নামে একটা নিউরন আছে, এর মাধ্যমে সেটি চলে গেল কোথায়? আজ্ঞাবাহী মোটর বা আজ্ঞাবাহী নিউরনে, এই জায়গাটায় চলে গেছে। আমাদের কিন্তু এখানে এই প্রতিবর্তী ক্রিয়া বোঝার জন্য আমাদের 3 ধরনের নিউরনের নাম মনে রাখতে হবে। একটা হলো সংবেদী, এই চিত্রে আমরা সবুজ রঙের যে রেখা দেখছি সেটা সংবেদী নিউরন। একটা হলো সংযোগকারী বা রিলে নিউরন, আর একটা হলো আজ্ঞাবাহী বা মোটর নিউরন। তাহলে আমরা কি বলছি এখানে? আজ্ঞাবাহী নিউরনের কোন অংশটি? কোষ দেহ। হ্যাঁ, রিলে নিউরনের মাধ্যমে মোটর বা আজ্ঞাবাহী স্নায়ু কোষের ডেনড্রাইটে প্রবেশ করে। আজ্ঞাবাহী স্নায়ু কোষের ডেনড্রাইটে প্রবেশ করে। আজ্ঞাবাহী স্নায়ুর একজনের মাধ্যমে এই উদ্দীপনা পৌঁছায় পেশিতে। আর যখনই সেটি পেশিতে, আমরা এখানে দেখছি যে এটি এই উদ্দীপনাটা পৌঁছেছে এই জায়গাটার মধ্যে, এটার নাম হলো কি? পেশি। পেশিতে পৌঁছালে পেশির সংকুচন ঘটে, ফলে উদ্দীপনা স্থল থেকে হাত দ্রুত আপনা আপনি সরে যায়। আবার বলছি, উদ্দীপনা
স্থল থেকে হাত দ্রুত আপনা আপনি সরে যাবে। যখন পেশিতে পৌঁছাবে তখনই পেশির সংকুচন ঘটবে। সংকুচন ঘটলেই হাত সরে আসবে। আমরা এর আগে পড়েছিলাম অধ্যায় 2-এ পেশির কার্যক্রমে। তোমাদের মনে আছে যে সংকুচন হলে কি হয়, কনুই বাঁকা হয়। আর যখন পেশি বাইসেপস আর ট্রাইসেপস পড়েছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের, বাইসেপস এবং ট্রাইসেপস। বাইসেপস যখন সংকুচিত হবে তখন হাত কনুই কি হবে, বাঁকা হবে। এখানে দেখো এই চিত্রে আমরা দেখছি যে হাতটা কিন্তু সরে আসছে। এই চিত্রের মধ্যে আমরা দেখছি কি যে হাতটা সরে, এই পেশি সংকুচনের সাথে সাথে কিন্তু কনুই বাঁকা হওয়া মানে কি, হাতটা এই জায়গা থেকে সরে আসছে। তাহলে এই অংশটা আমি আরেকবার বলছি যে আমরা এই চিত্রের মধ্যে দেখছি যে আঙুলের ত্বকে অবস্থিত সংবেদী নিউরনের ডেনড্রাইট বেতার অনুভূতি গ্রহণ করেছে এবং বেতার অনুভূতি গ্রহণ করে এটি এই বেতার অনুভূতিটাকে নিয়ে গেছে কোথায়, এই জায়গাটার নাম হলো মেরুরজ্জু। মেরুরজ্জুর ধূসর অংশে নিয়ে গেছে। সংবেদী বা অনুভূতিবাহী স্নায়ু নিয়ে গেছে এটিকে মেরুরজ্জুর ধূসর অংশে। সেখানে এসে রিলে বা সংযোগকারী নিউরনের মাধ্যমে এই বেতার উদ্দীপনাটা চলে গেছে আজ্ঞাবাহী বা মোটর নিউরনের ডেনড্রাইট অংশে। এই মোটর বা আজ্ঞাবাহী নিউরনের ডেনড্রাইট অংশ থেকে অংশের মাধ্যমে সেটি চলে আসবে কোথায়, পেশিতে পৌঁছাবে। মানে এটি দেখো এখানে এই চিত্রে দেখো একজনের মাধ্যমে, যখন এটি তো গ্রহণ করেছিল বেতার অনুভূতি রিলে থেকে গ্রহণ করেছিল কে, ডেনড্রাইট, আর তার শেষ প্রান্ত একজন এসে সেটাকে দিয়ে দিল পেশিতে। যখনই পেশিতে পৌঁছাবে তখনই পেশি সংকুচিত হবে এবং সংকুচন হওয়ার সাথে সাথেই হাড়টা ওই জায়গা থেকে সরে আসবে। সেটা কিন্তু আমরা বোঝার আগেই হয়ে যাবে। কেন হবে? কারণ হলো এটি নিয়ন্ত্রণ করছে মস্তিষ্ক নয়। কে নিয়ন্ত্রণ করছে? মেরুরজ্জু। তাহলে নিশ্চয়ই তোমরা প্রতিবর্তী ক্রিয়া সম্পর্কে বুঝতে পেরেছ। প্রতিবর্তী ক্রিয়াটা আরেকবার বলছি। প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে বোঝায়। এটি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না। কিসের দ্বারা হয়? মেরুরজ্জু দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেজন্যই আমরা বোঝার আগেই কিন্তু স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের দুটি শিকনফল বুঝতে পেরেছ। এই শিকনফল থেকে তোমাদের জন্য দুটি বাড়ির কাজ আমি দিলাম। 1, মানবদেহে উদ্দীপনা তৈরিতে নিউরনের কোন অংশটি ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। 2, প্রতিবর্তী প্রতিক্রিয়া বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। বইটা খুলে ভালোভাবে এই পাঠটা আয়ত্তে আনার চেষ্টা করবে। উপরের ক্লাসগুলিতে কিন্তু তোমাদের এই বিষয়টা আরো বেশি করে পড়তে হবে। পড়াশোনা চালিয়ে যাও, সুস্থ থেকো, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।